স্বনামধন্য একটা টেলিভিশন, অত্যন্ত স্বনামধন্য একজন সাংবাদিক। আপনি আপনি রিমান্ডে ছিলেন। আপনি আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে সেটা আপনি নিজে জানেন। রিমান্ডের খবর আমরাও জানি। তো এখন সেই জায়গাতে প্রদীপকে 15 দিন দরকার হয় মানে একটা কথা বের করার জন্য, 164 দেওয়ার জন্য। তো মানে যদি সে করে নাও থাকে তারপরেও বের করা একেবারে ইজি, যেটা প্রমাণ এই গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটলো। সেই মেয়ে ফিরে এসেছে, তাকে অলরেডি তার মামলায় স্বীকারোক্তি দিয়ে তাদের সাজা টাজা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এখন এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যারা আমরা এই কাজগুলো করছি, যেটা আগেই বললাম যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য পুরো দেশটাকে একটা ঝুঁকির মধ্যে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে ঝুঁকির মধ্যে ফেলে দিলাম। যেসব সেনাবাহিনীর অফিস, নামধন্য একটা টেলিভিশন, অত্যন্ত স্বনামধন্য একজন সাংবাদিক। আপনি আপনি রিমান্ডে ছিলেন। আপনি আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে সেটা আপনি নিজে জানেন। রিমান্ডের খবর আমরাও জানি। তো এখন সেই জায়গাতে প্রদীপকে 15 দিন দরকার হয় মানে একটা কথা বের করার জন্য, 164 দেওয়ার জন্য। তো মানে যদি সে করে নাও থাকে তারপরেও বের করা একেবারে ইজি, যেটা প্রমাণ এই গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটলো। সেই মেয়ে ফিরে এসেছে, তাকে অলরেডি তার মামলায় স্বীকারোক্তি দিয়ে তাদের সাজা টাজা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এখন এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যারা আমরা এই কাজগুলো করছি, যেটা আগেই বললাম যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য পুরো দেশটাকে একটা ঝুঁকির মধ্যে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে ঝুঁকির মধ্যে ফেলে দিলাম। যেসব সেনাবাহিনীর অফিসার, যেসব পুলিশের অফিসাররা আজকে দেশপ্রেমের কথা বলে, যারা পুলিশের মধ্যেও ধরুন পরিচিত আছে এরকম, যে তাদেরকে শুধুমাত্র একটু মানে বোঝা যাচ্ছে যে তারা বোধহয় আওয়ামী লীগের তেলবাজি করবে না, সেটা বিচারালয় হোক আর পুলিশ হোক আর সেনাবাহিনী হোক, সব জায়গায় তাকে পানিশমেন্ট একটা ইয়ে দেওয়া হয়। ধরুন সারদাতে পাঠিয়ে দেওয়া হয়, ওনাদের যে স্টাফ কলেজ আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, বা জজ যারা তারা আছে তাদের প্রমোশন আটকে রাখা হচ্ছে, সচিবালয়ে একই অবস্থা। এই কাজগুলো করা হচ্ছে। আমাদের মধ্যে একতা নাই, যারা মনে করছে যে 4-5 জন মানুষ আমরা আমাদের মতো সুবিধা নিচ্ছি, যা হবে হবে পরে দেখা যাবে। আরে ভাই, টাকা পয়সা দিয়ে করবেন কি? দেশটা তো থাকতে হবে, আপনি না থাকবেন। আজকে মইনু আহমেদের অনেক টাকা আছে, আজকে ফখরুদ্দিনের অনেক টাকা আছে, লাভটা কি? ডায়াবেটিস, ক্যান্সার, নানান রোগে ভুগছেন, সারা জীবনে যেতে পারবেন না, সারা জীবনেও যেতে পারবেন না। আর এই প্রসঙ্গে আমি অ্যাড করি, মইনুল আহমেদের টাকা পয়সা বা শারীরিক অসুস্থতা যদি বাদ দিই, মইনুল আহমেদ আমেরিকার মতো দেশে চোরের মতো থাকেন। উনি কোনো এলাকায় যান না, উনি কোনো বাঙালি রেস্টুরেন্টেও যান না, বাঙালি কোনো সংস্পর্শেও যান না, কারণ তিনি জানেন যে বাঙালিদের কাছে তার জন্য শুধু ঘৃণাই আছে, এবং সেটা সারা জীবনের জন্য, সেটা সারা জীবনের জন্য। এটা এরকম না যে ধরুন আমি আপনি আমাদের কথাই বলি, আমরা আমাদেরও তো এখানে সমালোচক আছে, তারা বললে তোরা পালিয়ে আছিস, তো আমরা কেন আছি সেটা সবাই জানে। আমরা মনে করি যে বাংলাদেশ যদি বাংলাদেশিদের হাতে শাসন ক্ষমতা ফিরে পায়, আমরা দেশে যেতে পারবো। যদি বাংলাদেশিদের হাতে যায়, কোনো ভারতের দালাল বা পাকিস্তানের দালালদের হাতে থাকলে সেটা হিসাব আলাদা, কিন্তু বাংলাদেশি কোনো মানুষ যদি এই দেশটাকে শাসন করে, আমরা দেশে ফিরে যাবো একেবারে বীরের মতো। তো সেই জায়গাতে যারা এখন সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, তাদের মধ্যে একটা ইউনিটি খুব দরকার। আজকে কনক ভাইয়ের সাথে আমি এই জ্যাকসন হাইটে ছিলাম, কনক ভাইয়ের সামনেই। তো আমাদের বাঙালিদের মধ্যে সমস্যা কি জানেন? ধরুন মানে বিরাট কিছু সেটা হচ্ছে জ্যাকসন হাইটে বা বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে, তারপরে একটা ওই বিদেশি একটা জায়গায় যাবে, ধরুন আমেরিকার কোন একটা সরকারি অফিসে যাবে, সেখানে যাওয়ার পরে হ্যাঁ আই আই নাই এই শেষ, বুঝছেন না, কথা বলতে পারে না। কিন্তু জ্যাকসন হাইটে আসার পরে মনে করেন যে সে জোর করে হইলেও ইংলিশ বলে। আর এমন একটা ভাব দেখায় যে তার চাইতে বড় জাননেওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তো সেই জায়গায় দুইজন মালিক দাঁড়ায় আছে কনক ভাইয়ের সামনে, আজকের ঘটনা। তো দুই মালিক ইন্ডিয়ান এক লোক এসে, ওদের দুইজনের এন্ট্রি হচ্ছে একই জায়গা, মানে দুই দোকানের এন্ট্রি বেসমেন্টের মধ্যে একই জায়গা দিয়ে যেতে হবে, এটা নিয়ে বাঁচছে। ইন্ডিয়ান লোকটা মনে করেন বাঙালি দুইটার সাথে এসে এমন আচরণ শুরু করছে মনে হচ্ছে ওর দোকানের কর্মচারী, এরকম। তা আমার না এগুলো আবার আমার খুব ইয়েতে কাজ করে, হ্যাঁ। তো বলছে যে মানে হিন্দিতে ওরা ইচ্ছা মতো মানে ঝাড়তেছে, কেন তোমার এটা এখানে থাকে, কেন বায়ে, কেন লেফটে, কেন রাইটে রাখো, এই সেই। আমি গেলাম, আমি যে বললাম, এই আপনি ওর সাথে হিন্দিতে কথা বলতেছেন কেন? আপনি বাংলায় কথা বলেন, আপনার ভাষা কি হিন্দি? বাংলায় কথা বলেন ওর সাথে। ও যদি বাংলা না বুঝে তাহলে ওরা বলেন এবার ইংলিশ বল। হিন্দিতে এখানে মনে করেন মানে এমন একটা অবস্থা যে মনে হয় আমাদের হিন্দি জানতেই হবে।
জ্যাকসন হাইটের অবস্থা এরকম। আমি এই পর্যন্ত অন্তত 5 জনকে অপমান করছি, সে আমার সাথে এসে হিন্দি কথা বলা শুরু করে। ওয়াই ইউ স্পিকিং হিন্দি, স্পিক ইংলিশ, ইজ আমেরিকা। ও তুমি আমার সাথে বাংলায় কথা বলো না ইংলিশে কথা বলো, হিন্দিতে বলো কেন? সে ইউ ডোন্ট নো হিন্দি। আমি ওয়াই আই শুড নো, আমি কি এখানকার, আমার কি মাতৃভাষা যে আমার হিন্দি জানতেই হবে? তখন সে কয় অল বাংলাদেশিস নো ওয়াই ইউ ডোন্ট নো। আমি কই দে আর স্টুপিড, দ্যাটস হোয়াই দে নো হিন্দি। তো এইভাবে অপমান, আজকে কনক ভাই সামনে অপমানটা করে আসছি তাদের। যখন আমি এই কথা বলছি, আমি যে যখন ওদের বলছি, ও একটু সাহস পাইছে, সাহস পাওয়ার পরে তখন ওই ইন্ডিয়ান একেবারে মনে করেন বিড়ালের মধ্যে পালাই গেছে, আর কোনো কথা বলে না। এটা হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা। আমাদের মধ্যে ইউনিটি খুব দরকার। ধরেন খালি পুলিশ আর সেনাবাহিনীর বলে লাভ নেই। আজকে আমাদের সাংবাদিকদের কথা বলি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সাংবাদিক, বিশেষ করে যারা উপরে আছে, কনক ভাই টেলিভিশনে কাজ করে আসছে, আমি একই টেলিভিশনে কাজ করেছি, মানে কোন সাংবাদিক যদি মনে করেন একটু সিনিয়র রিপোর্টার হয়, এরপরে কেউ আর কাউরে দেখতে পারে না, ওরে দেখতে পারে না, ওরে দেখতে পারে না, সবার সাথে সবার সমস্যা, কেউ কারোরটা মেনে নেয় না। এই হচ্ছে আমাদের সাংবাদিক। এখন আমাদের বলা হচ্ছে যে সাংবাদিক সমাজের আয়না। তো সেই আয়নায় যদি আপনি প্রেস ক্লাবের অবস্থা দেখেন, একদিকে ফেডারেল, একদিকে ডিউজ, আরে ভাই সাংবাদিক সেই আয়নায় যদি মাঝখানে ভাঙা থাকে, তাহলে অন্য সমাজের অবস্থাটা কি হবে? প্রেস ক্লাবের দুইটা অংশ কেন থাকবে? একই অবস্থা। এখন সেনাবাহিনীর অবস্থা যা হচ্ছে, পুরো দেশটাই আসলে বিভক্ত হয়ে গেছে দুইটা ভাগে, এবং গত 12 বছরে এই ভাগটাকে আরো স্পষ্ট করা হয়েছে। কারো আমরা কিন্তু ভাগ হয়ে আছি, কিন্তু যারা আমাদের বিরুদ্ধে তারা কিন্তু ঠিকই একেবারে ইউনাইটেড হয়ে, যেটা দেলোয়ার ভাই বললো যে ইসকন টিসকন, এই ইসকন বলুন আর ভারতীয় যে দালাল আছে, সেই তাদের ধর্মের খাতিরেই হোক, তারা কিন্তু ঠিকই থানার ওসি, কোথাকার এসপি, তারপরে ডিআইজি, তারপরে হাইকোর্টের বিচারপতি, এইসব প্রমোশন, আপনার সেক্রেটারি হিসেবে নিয়োগ, সব কিন্তু তারা ঠিক মতো আছে। তাদের সব, আপনি ডিজি দেখেন না, আপনি ওই বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্তত 60 ভাগ প্রতিষ্ঠানের ডিজি গিয়ে দেখেন আপনি, তারা ভারতীয় এসব দালাল। আমি ধর্মের কথা আমিও বলছি, আমি ধর্মের নাম করে বলছি না। আসলে এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতির রুল এন্ড ডিভাইড এন্ড রুল। একটা সময় আপনি দেখবেন যে কারো দাঁড়িয়ে আছে মানে সে রাজাকার, সে জামাত ইসলাম, সরকারের সমালোচনা করছে সে বিএনপি জামাত, যাই কিছু হোক সরকারের বিপক্ষে গেলে সেটা চেতনার দিকে চলে যায়, চেতনা। তো দেলোয়ার ভাই, এই যে প্রদীপ কোন রকমের স্বীকারোক্তি ছাড়াই কারাগারে পাঠিয়ে দেওয়া হলো তাকে, এর মধ্যে এরকম একটি ফোনের রেকর্ড, তো আপনি কি মনে করেন এখন কি করণীয়? দেলোয়ার ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আইনগত ভাবে কি করার আছে, বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা র্যাবের পক্ষ থেকে কি করতে পারে, কি মনে করেন, আপনার পরামর্শ? আমি প্রথমেই যেটা আগেও বলেছি লাইভে, যে যদি আমাদের সেনাবাহিনী বলতে তো আসলে ব্যক্তিগতভাবে সেনা প্রধান কেন্দ্রিক, বিকজ উনার ইচ্ছার প্রতিফলনটাই হবে এই বিচারের রেজাল্টটা, রায়টা কি হবে আসলে। উনি যদি এটাকে মুখে যাই বলেন না কেন, ওনার আন্তরিকতা কিন্তু মানুষ ফিল করে, বিকজ হি ইজ আন্ডার স্পটলাইট। উনি কিন্তু কেন্দ্রে আছেন, সেনাবাহিনীর দৃষ্টি ওনার উপরে, জনগণের দৃষ্টি ওনার উপরে। সুতরাং উনি মুখে কি বলছেন ইজ নট ইম্পর্টেন্ট, উনি আসলে কাজে কি করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনাকে আমি একটা কথা বলি, সেনাবাহিনীতে একটা কথা আছে, চুন কাম ধুমধাম কম কাম। মানে ক্যান্টনমেন্টের ভিতরে যখন ঢুকবেন, দেখবেন প্রতি গাছের গোড়ায় গোড়ায় সাদা এবং লাল রং দিয়ে সাজানো। ওই যে আপনার গাছের গোড়ার মাঝখানে চোখটা যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মনটা ভালো লাগে, কি সুন্দর ডিসিপ্লিন, কি সুন্দর রাস্তাঘাট, কিন্তু ভিতরে আসলে কিন্তু কাম কাজ কম। তো চুন কাম ধুমধাম কম কাম, বাইরে দেখানো বেশি, ভিতরে কাম কাজ কম। তো আমার মুখের কথার মাঝখানে যদি ফুল ঝুড়ি ঝরে যে হ্যান কারেঙ্গা তেন এই বিচার হবে সেই বিচার হবে, কিন্তু যদি আমি সেই বিচার সঠিক মতো হওয়ার পর চাপ প্রয়োগ না করতে পারি বিভিন্ন বিভাগের উপরে, সেই আন্তরিকতা যদি না থাকে, সেই যেটা হওয়ার কথা তাই হচ্ছে, নাটক হচ্ছে, হাসি তামাশা হচ্ছে। আমরা মেরিন ড্রাইভের উপরে দেখছি একটা এরকম ভয়ঙ্কর খুনের আসামি একটা মানুষকে, অফিসার পরে বললাম, একটা মানুষকে 4টা বা 6টা গুলি করে গলায় বুটের পাড়া দিয়ে, এত সাক্ষী প্রমাণের পরেও সেই মেরিন ড্রাইভে 2 জন হেসে হেসে নাটকের শুটিং এর স্টেজ তৈরি করছে তারা। এটা একটা সাধারণ জ্ঞান সম্পন্ন একটা মানুষের জন্য বোঝার দেরি লাগে না। এখন এইটার উপরে এই মিথ্যার উপরে যতই বাটার এবং সুইটনার লাগিয়ে দেখ না কেন, এটাকে কিন্তু সত্যি করানো যাবে না। ডিনাইং দ্য ফ্যাক্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট।
জালাল ভাই, ওই যে সরকারি যে তদন্ত কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্ব হয়েছে, যারা যে 60-70 জনের সাক্ষাৎকার নিয়েছে, একজনের শো অফের ব্যাপার চলছে, তারা শুধু সময় নিচ্ছে, 7 দিন করে সময় নিচ্ছে, কি মনে করেন ওই তদন্ত কমিটি সম্পর্কে আপনার? খুব সহজ ব্যাপার, জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই যে আমাদের গত 12 বছর ধরে দেখেছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যেখানে একটা সামাজিক চাপের সৃষ্টি হয়েছে, বাধ্য হয়েছে প্রতিশ্রুতি করতে যে এটার বিচারের দায়িত্ব হয়, এই অ্যারেস্ট করা, হাত করা, পড়ানো, নাটক টাটক কিছুদিন চলেছে, তদন্ত কমিটি হয়েছে। এখনো পর্যন্ত এই 12 বছরে কোন তদন্ত কমিটির তদন্তের মুখ দেখেছেন? কোন রিপোর্ট দেখেছেন? সেটা হত্যার রিপোর্ট বলেন আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির রিপোর্ট বলেন, যে খালেদ সাহেব যে রিপোর্ট করেছেন ওটার মুখ কেউ দেখেছেন? কোনো কিছুরই কোনো রিপোর্টই দেখে নাই। এইগুলো তদন্ত কমিটি, এগুলো সব হচ্ছে আইওয়াশ, মানুষকে এগুলো সব দেখানো যে করছি এই করে সময় ব্যয় হচ্ছে। 15 দিন চলে গেছে, তাকে আর রিমান্ডে নেওয়া যাবে না। রিমান্ডে নিয়েও তো কোনো লাভ হয়নি। আপনি তো নিজেই বললেন, ইলিয়াস ভাই বললো, তাকে যদি র্যাব রিমান্ডে নিয়ে যায়, আমরা র্যাবের ইতিহাস জানি, যত আকাম কুকামও করতে পারে, ভালো কাজও করতে পারে। যারা র্যাবে ভালো কাজ করেছে তাদেরকে উল্টা মেরে ফেলা হয়েছে। সো এই 57 জন অফিসারদের মাঝখানে, সুতরাং র্যাব যদি চাইতো, র্যাবের 2 দিনের বেশি লাগতো না। কারণ ওরা হচ্ছে ক্রিমিনাল, যাদের সৎ সাহস নাই এরা কিন্তু কাপুরুষ হয়। কাপুরুষরা কিন্তু এদের কেস থেকে মুখে সত্যি কথা বের করতে কিন্তু কোনো বেশি এফর্ট লাগে না। এদের মাঝখানে ওই যে কোথায় ইলেকট্রিক শক দিতে হয়, যে মুখে বললেন ইলেকট্রিক শক দিয়েছে, ইলেকট্রিক শক দিলে এত সুন্দর চেহারা করে, এত সুস্থ সুন্দর শরীরে কথা বলতে পারতো না। ওই যে টর্চার যদি করতো, ওই প্রদীপ যেভাবে ওই সাংবাদিককে চোখের মাঝখানে মরিচের গোলা ঢুলে, যে চেহারাটা কি সুন্দর, চেহারাটা কি ভয়ঙ্কর হয়েছিল অত্যাচারিত হওয়ার পরে, সেই রকম এই দুজনের চেহারা হতো। এইভাবে নাটক করে শুটিং করে ভিডিও করতো না। সো র্যাবের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, যেটা ইলিয়াস ভাই সুন্দর করে গুছিয়ে বলেছেন। এই র্যাব এখন হয়েছে কি, র্যাব বলেন, পুলিশ বলেন, একটা মাফিয়া গ্রুপ দ্বারা চলে। আপনি এই মাফিয়া গ্রুপের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। একটা ফরম্যাট টাইপ, তাদের 2 জনকে নাটক করে নেওয়া হয়েছে, তাদের কাছে কোনো আদায় করারও চেষ্টা করা হয়নি। 3 জন অফিসারের নাম বলেছে, হয়তো 3 জন অফিসারের নামটা জনসমক্ষে বলেছে, তাদের 3 জন সেনাবাহিনী অফিসার বলে বিপদে ফেলার জন্য, যে ভবিষ্যতে তাদেরকে বিপদে ফেলছে, তারা যেন বিপদে পড়ে 3 জনকে। এখন আমি এই সুযোগটা আপনার এই এই কি বলে এটাকে, এই ফ্লোরটা নিয়ে আমি আবার সেনাবাহিনীকে রিকোয়েস্ট করব, প্লিজ নিজেদের মাঝখানে সেই ভ্রাতৃত্ববোধ, ব্রাদার্স ইন আর্মস, এটাকে অনেস্টলি গড়ে তোলেন, জাগিয়ে তোলেন। শুধু নিজেরাই নিরাপদ থাকবেন না, আপনাদের কারণে জনগণ নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে। দেশটা কিন্তু প্রায় চলে গেছে, অলমোস্ট চলে গেছে। এখন আপনি একটু আগে আপনারা বলছিলেন যে দেশটা বিভক্ত হয়েছে, না, দেশটা বিভক্ত হয় নাই। একটা অত্যাচারিত ক্লাস তৈরি হয়েছে, এর বিরুদ্ধে কোনো আরেকটা গ্রুপ নাই, ওরা হচ্ছে নিষ্পেষিত এবং অত্যাচারিত। তবে আমি আপনাকে একটা জিনিস বলি, ওই যে নিউটনের থিওরি আছে, 3য় সূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। সেটা জনগণের এবং অত্যাচারিত জনগণের ব্যাপারে প্রতিটা অত্যাচার এবং অন্যায়ের বহু গুণে ভয়ঙ্কর রকম প্রতিক্রিয়া আছে এবং অপেক্ষা করছে। এটা জনগণ নিষ্পেষিত হতে 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 আমি তো চতুর্দিকে আমার কাছে রেসপন্স আছে, ওরা আস্তে আস্তে এত ক্ষিপ্ত, একটা সময় বাস্তবে পৃথিবীর সমস্ত ইতিহাসে যখন গণ আন্দোলন হয়েছে তখন পুরো ছাড়খাড় করে দিয়েছে। ভারত কিন্তু পালাবে, ভারত টিকতে পারবে না। এই স্বাধীন বাংলাদেশে ভারত দখল করতে পারবে না। ট্যাক্টফুলি ওই যে আপনারা যেটা বললেন সুন্দর করে, যে রাজাকার দালাল এদেরকে কিনে, দুর্বল চিত্তের মানুষদেরকে কিনে এদেরকে দিন নিয়ন্ত্রণ করছে। বাট যখন জনগণ জেগে উঠবে তখন কিন্তু এরা আর দাঁড়াতে পারবে না, এরা কিন্তু পালিয়ে যাবে সব যান বাঁচানোর জন্য। কারণ ভারত কিন্তু কাপুরুষ চরিত্রে। তারপর হবে কি, যারা বাংলাদেশে থাকবে, যারা রাজাকারি করে ভারতের দালাল হয়ে করছে, এরা যে কয়জন বিদেশে পালাতে পারবে, আর বাকিদেরকে কিন্তু আগুনে ছাড়খাড় হয়ে যাবে। এই জন্য বলছি, তাদেরকে দুর্বলভাবে আর নিয়েন না। যত দুর্বলভাবে নিচ্ছেন আপনারা কিন্তু তত দ্রুত নিজেদের বিপদ ডেকে আনছেন। আপনারা জানেন না, এক মুহূর্তের মাঝখানে বাঙালি জাতি সংঘবদ্ধ হয়েছিল, যেভাবে 71-এ সংঘবদ্ধ হয়েছিল রহমানের ডাকে। শেখ মুজিবুর রহমান এই জাতিকে একত্রিত করেছিল উৎসাহিত করে, এবং জিয়া রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে কিন্তু সারা বাঙালি জাতি এই সেনাবাহিনীর অধীনে সবাই একসাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই জাতি পারে এবং ইনশাল্লাহ আবার পারবে, আবার করে দেখাবে। জি বেলাল ভাই, পরিস্থিতি ওদিকে যাচ্ছে, নিউটনের 3য় সূত্রের মতোই আমরা মনে করছি ওদিকেই যাচ্ছে। প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং সেটি আমার মনে হয় যে জনগণ যে পরিমাণ ক্ষুব্ধ, আমরা সোশ্যাল মিডিয়ায় বা এখানে যে পরিমাণ কমেন্টস আছে সেটা থেকেও যদি আমরা
বের করি তাহলে দেখা যাবে 90% মানুষের ক্ষোভ এখানে প্রতিফলিত হচ্ছে। তো জনাবে আরেকটি ক্লিপ আছে সেনাপ্রধানের সাম্প্রতিক, আমরা একটু ক্লিপটা আগে দেখি। আমরা দেখছি ঘটনার পরে দুটি বাহিনীকে মুখোমুখি দাঁড় করার জন্য একটা মহল খুবই চেষ্টা চালিয়েছিল। আপনি হয়তো কক্সবাজার যাওয়ায় সেটা কিছুটা শান্ত হয়েছে। এটা আসলে কারা আপনারা এবং আপনাদের নিজস্ব কোনো তদন্ত হয়েছে কিনা সেই অনুসন্ধানে কি বেরিয়ে আসছে? না দেখুন, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে যে কোনো একটা ঘটনা ঘটলে কেউ না কেউ এটার একটা আনডিউ প্রিভিলেজ দিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিল, হয়তো এখনো করছে। তো এই ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বুঝে যে যে একটা ঘটনা ঘটেছে অবশ্যই অত্যন্ত একটা নৃশংস ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। সেটাকে আপনারাও দেখেছেন যে শুধু সেনাবাহিনীর পক্ষ থেকে এটাকে ঘৃণা জানানো হয়নি, ইভেন পুলিশ প্রধানও সেদিন এসেছিলেন, তারাও সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সকলেই মর্মাহত হয়েছে এই ঘটনাটাতে। তো এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা এবং সেটা কাঙ্ক্ষিত নয়। তো দেলোয়ার ভাই, এই যে বক্তব্য, ধরুন সেনাপ্রধান চট্টগ্রাম সেনানিবাসের একটি অনুষ্ঠান শেষে, ইউজুয়ালি এটা কিন্তু একটি আনইউজুয়াল কথোপকথন বলা চলে, কারণ সেনাপ্রধান এইভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না, অতীতের কোনো রেওয়াজ আমরা দেখিনি। তো তারপর তিনি বলেছেন, এবং এই সাংবাদিকের যে প্রশ্ন, সেই প্রশ্নে আমার মনে হচ্ছে ইট ওয়াজ অ্যারেঞ্জড প্রেস কনফারেন্স টাইপ। কারণ সাংবাদিক প্রশ্ন করছেন যে এই ঘটনা ঘটার পরে কোন মহল এটিকে মুখোমুখি করে দেওয়ার চেষ্টা করেছে বা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তো কি সুবিধা কে নিবে? মেজর সিনহা, অবসরপ্রাপ্ত মেজর সিনহার যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, এটি নিয়ে আমরা কি প্রতিবাদ করব না? এটি নিয়ে কি আমরা বিশ্লেষণ করব না? এটি নিয়ে কি আমরা, এই যে আমরা এখন যে কাজটি করছি সেটি কি উনি বলবেন যে আমরা একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি? প্রদীপের এই যে ফোন আলাপ নিয়ে আমরা আলোচনা করছি, সেটি কি অন্যায় কিছু করছি আমরা? সেটি কি আমরা অন্যদিকে নিতে চাচ্ছি? আমরা কি বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলছি? দিয়ে শুরু করি এরপর আসবো ইলিয়াসের কাছে। দুর্বল চিত্তের মানুষ সবসময় কিন্তু একটা অজুহাত খুঁজে বের করে। যখন আপনি সত্যকে সামনে তুলে ধরবেন তখন ভীরু লোকের কিন্তু অন্তর কেটে যায়, তখন আবল তাবল বকে। বাংলাদেশে আজকাল কিছু কালচার শুরু হয়েছে, যেমন কাউকে ধরতে হবে, কিছু ইসলামিক বই দিয়ে সেই বইটাকে জঙ্গি নাম দিয়ে, জঙ্গির বইপত্র পাওয়া গেছে, জঙ্গি নাম দিয়ে দেয়, জঙ্গি নাম দিল, লেবেল দিয়ে দিল, সমস্ত কিছু হয়ে গেল, আর কোনো বিচার আচার লাগবে না, তাকে নিয়ে মেরে ফেললো না কি হয়ে গেল, কোনো বিচারের দরকার নেই। আর আরেকটা হচ্ছে ভিন্ন কাতে নেওয়ার। এই যে শব্দটা আবিষ্কার হয়েছে ভিন্ন কাতে, আপনি যেটা সুন্দর করে বললেন, সিন্না হত্যার বিচার চাওয়া হচ্ছে, তা নিয়ে প্রতিবাদী সারা বাংলাদেশের সমস্ত সচেতন দেশপ্রেমিক মানুষ। যেসব সেনাবাহিনীর চাকরিরত অফিসার ডিসিপ্লিনের কারণে কথা বলতে পারছেন না, তারাও ভিতরে ক্ষুব্ধ এবং নিজের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, তারপরেও বলছে। কিন্তু এটাকে যদি আপনি নাম দেন ভিন্ন কাতে, এগুলো হচ্ছে হাস্যকর জিনিসপত্র। মানে আপনার ভালো কিছু বলার নাই, আপনাকে এটা হচ্ছে ডাইভার্ট করতে হবে, সাবজেক্টটাকে অন্য দিকে নিতে হবে, এই দাবিটাকে দুর্বল করে দেখাতে হবে, সেই জন্য আপনি বলছেন, ঢালাওভাবে বলছেন ভিন্ন খাত। বাংলাদেশিরা এই আজকালকার নতুন প্রজন্মের ছেলে পেলে, আমি একসময় মনে করতাম যে গণহারে যেভাবে কেজি ধরে জিপিএ 5 দিচ্ছে এরা কি হবে, আসলে কিন্তু আজকাল আমি একটু অবাক হচ্ছি। এদের কিন্তু ওই ভারতের পরিকল্পনায় শিক্ষা খাতকে ধ্বংস করে একটা দুর্বল জাতি তৈরি করার যে ভয়ঙ্কর পরিকল্পনা, এটা উল্টা হয়ে যাচ্ছে। এইটা উল্টা হচ্ছে কিভাবে? এই যে ইনফরমেশনের জগৎ মুহূর্তের মাঝখানে সবাই জেনে যায়, যার ফলে সবাই সচেতন। এখন জিপিএ 5 হোক আর যেটাই হোক, এই ছেলে মেয়েরা কিন্তু আজকাল খুব সচেতন, এরা কিন্তু দেশপ্রেমিক জনগণ, এবং এরা সব বুঝে সব ভিন্ন খাত এগুলো জঙ্গি ইসলামিক বই পুস্তককে জঙ্গি বই পুস্তক এগুলো ওরা খায় না, হাসে। আপনি বলে সুখ পেতে পারেন, কিন্তু সারা দেশ হাসছে। আপনাকে তেল মারার জন্য আশেপাশে চাটুকার 2-4 জন হাসতে, তারা আপনাকে তেল দিতে পারে, কিন্তু বাকি সমগ্র জাতি, ইভেন কি সেনাবাহিনীর সদস্যরা এবং সৈনিকরাও হাসছে পিছনে। এটা ভিন্ন খাতে আমরা ইলিয়াসের অভিমতটা শুনি। ইলিয়াস, এই যে ভিন্ন খাত আলোচনা সমালোচনা করা যাবে না, ভিন্ন খাত মানে কি? এবং আরেকটা জনপ্রিয় শব্দ হচ্ছে গুজব। যত কিছুই হোক গুজব বলে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা, ভিন্ন খাত বলে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা, অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা। কি মনে করেন? আরেকটা জিনিস হচ্ছে, আপনি সত্য কথা বললেই আপনি এখন পাকিস্তানের এজেন্ট, রাজাকার। এটা এখন বাংলাদেশের মানে আওয়ামী লীগের প্রধান অস্ত্র হচ্ছে এটা। দেখুন,
মানে যার কাছে সত্য বলার কিছু নাই, তার তার অস্ত্র একটাই, সেটা হচ্ছে তাকে মিথ্যা বলতে হবে। মানে বাংলাদেশের বর্তমানে মানে যে যত বড় সাংবাদিক হোক, যত বড় বুদ্ধিজীবী, আমি কিছুই না, মনে করেন আমি কিছুই না, কারোর যদি মানে মনুষ্যত্ব বোধের 0.1% যদি কারোর থাকে, সে কি গত বছরের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটাকে নির্বাচন বলবে সে? এখন আপনারা যা করেন সেটাই সবকিছু জায়েজ, আর অন্য মানুষ যা করে সেটাই সমস্যা। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই, তারপরেও শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা। 4টা পত্রিকা ছাড়া কোনো পত্রিকা বাংলাদেশে চালাতে দেয় নাই, নিজের রাজনৈতিক দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না, ইভেন আওয়ামী লীগ দলটাও ছিল না শেখ মুজিবুর রহমানের সময়। তারপরেও তিনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে সেরা মানুষ। তার নামের আগে খলিফাতুল মুসলিমিন টুসলিমিন কিমি লাগায় বইটই বের করা শুরু করছে। তো সেই মানুষটা, তার মানে যে রাজনীতি করে তার ভালো খারাপ থাকবে, এটা খুবই স্বাভাবিক। শেখ মুজিবুর রহমান মারা গেছেন, সে একজন মানুষ ছিলেন, তার ভুল থাকতে পারে, তারপরেও দেশের প্রতি তার ভালোবাসা ছিল। অন্তত এখনকার শেখ হাসিনার চাইতে শেখ মুজিব অনেক গুণে ভালো ছিলেন। তো তাদের যে অবস্থা এই মুহূর্তের, আপনি যে কথাগুলো বললেন যে মানে কেন বলছে যে অন্য খাতে নিয়ে যাও, আমি খুব আশ্চর্য হলাম। এই ভিডিও ক্লিপটা আমি শুনি নাই, যে জেনারেল আজিজ পুলিশ মহাপরিচালক বললো অথচ স্যার বললো না। আমি খুব অবাক হয়েছি এটা। বেনজিরকে তো আজিজের স্যার বলা দরকার প্রটোকল অনুযায়ী, তাই না? আমার জীবনে কনক ভাই, আপনি আমার চাইতে প্রটোকল সম্পর্কে ভালো জানেন, দেলোয়ার ভাই আপনাদের বাহিনীর প্রটোকল সম্পর্কে জানেন। আমি জানি না যে সেনা প্রধানের সাথে একই জায়গায় বসে পুলিশ প্রধান বক্তব্য দিতে পারে কিনা, কোন প্রেস কনফারেন্স করতে পারে কিনা, এটা কি সম্ভব কিনা। তো তারপরে হলো, এটা তো অ্যাক্সিডেন্ট না, এরকম না যে অ্যাক্সিডেন্ট। তারা প্রি প্ল্যান করে ওখানে যাবে, কোথায় সংবাদ সম্মেলন হবে, কোন ঘটনা নিয়ে যাচ্ছে, এটা প্রি প্ল্যান। এটা এরকম না যে একটা দুর্ঘটনার মধ্যে গিয়েছে, দুজনের মধ্যে মুখোমুখি হয়েছে, তার বক্তব্য দিয়েছে, তা না। না, তবে ইলিয়াস, আমি একটু যোগ করতে চাই যে ওই দিনের প্রেস কনফারেন্সের, ওই দিনের অর্থাৎ হত্যাকাণ্ডের পরবর্তী যে ভিডিও, সেখানকার যে বডি ল্যাঙ্গুয়েজ বা সেখানকার যে কথা বলার স্টাইল, তার থেকে কিন্তু এখন সেনাপ্রধান অনেক বেশি বোল্ড। বেনজির স্যার ওই দিন আমাদের সাথে ছিল, এই কথাটা কেন বললো না? বেনজিরের আগে তো স্যার বলা দরকার, মানে আজিজ সাহেবের বেনজিরের আগে স্যার বলা দরকার, কারণ বেনজির সেটা হোল্ড করে। বেনজিরের যে কনফিডেন্স, যে পার্সোনালিটি সেদিন আমি দেখেছি, আই স্যালুট হিম। খুবই খুবই দরকার আছে, বেনজিরকে সেনাপ্রধান বানানো দরকার। সে যে সেদিন মনে আছে সে মডারেট করছে, সে ডমিনেট করেছে সেদিনের সংবাদ সম্মেলন। আজিজ সেখানে তার সাবঅর্ডিনেট হিসেবে কাজ করেছে, একেবারে প্রকাশ্যে মানুষের চোখের সামনে সেটা করেছে। এটা নিয়ে মানে মানে আপনার আমার বিশ্লেষণের দরকার না, একটা সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে কি হচ্ছে এখানে। অতএব সেই জায়গা থেকে তিনি যে স্যার বলেনি বা মহামান্য বা মাননীয় কিছু একটা বলে নাই, এটাতে আমি কিছুটা আশ্চর্য হচ্ছি যে আজিজ সাহেব কিছুটা বোল্ড হচ্ছে, বোল্ডনেস কাজ করছে তার মধ্যে, এটা তো অবশ্যই হয়েছে। তো দেলোয়ার ভাই, আমাদের সাথে প্রচুর দর্শক আছেন। আমি যেটি দেখতে পাচ্ছি যে 12,000-এর বেশি মানুষ সরাসরি সম্প্রচারটি দেখছেন এই মুহূর্তে। তো আমরা যদি আমরা দর্শকদের